ইউরোপের দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতাকে ঝুলিতে রেখে 2017 সালে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল বাংলা টিভি। আজ সেই 19 মে, এক দশকে পদার্পণের দিন। শুভ জন্মদিনের এই শুভক্ষণে সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বাংলা টিভির এক দশকের পদার্পণের দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা এগিয়েছি। তবে বাংলা টিভি তার দর্শকদের প্রত্যাশা পূরণে কতখানি এগিয়েছে, কতখানি আরও এগোনো যাবে, এসব বিষয় নিয়ে মূলত কথা বলবো আমরা আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমাদের আজকের বিষয় 10 মিলে 10 বছরে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত 3 জন অতিথি। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব কবি হাসান হাফিজ। আমাদের সঙ্গে আছেন ডক্টর দিনাক সোহানি, পরিচালক অনুষ্ঠান বাংলা টিভি। একই সঙ্গে তিনি বাংলা টকের খুব জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক। আমাদের সঙ্গে আছেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি, এমপি, জাতীয়বাদী দল বিএনপি। দর্শক, যেমনটি বলছিলাম যে 10 মিলে 10 বছরে হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশে 10 বছর হলেও বাংলা টিভির যাত্রা 2017 বাংলাদেশে, কিন্তু এর আগে 1994 সাল থেকে ইউরোপের বাজার, ইউরোপের আকাশ জয় করে কিন্তু বাংলাদেশে ফিরেছে। আমরা যেটা নর্মালি বলতে পারি যে মানুষ দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে বিদেশে ব্যবসা সম্প্রসারণ করে, গণমাধ্যম সম্প্রসারণ করে, সেখানে বাংলা টিভি অনেকটাই ভিন্ন। সে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষের সেতু বন্ধন রচনার মাধ্যমে বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশ থেকে শুরু করেছে তার নতুন পথ চলা, সেটিও 10 বছর পার হলো। আমরা আজকের এই দিনে আমাদের সঙ্গে সম্মানিত 3 জন যে অতিথি পেয়েছি, আমরা সত্যিই গর্বিত। আমি প্রথমে একটু শুরু করতে চাই আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবি হাসান হাফিজ ভাই, আপনাকে দিয়ে। আজকের এই বিশেষ দিনে আপনাকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত, গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা টিভির এই 10ম বর্ষে পদার্পণ, এই দিনটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই প্রীতিস্নিগ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বাংলা টিভির সঙ্গে যারা যুক্ত আছেন, কর্মী বাহিনী, কর্তৃপক্ষ, কলাকুশলী এবং দর্শক শ্রোতা, সবার জন্য অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, কারণ 10 বছর একটা মিডিয়া টিকে থাকা অনেক চড়াই উতরাই। তারপরে আমাদের দেশের কিন্তু বিজ্ঞাপনের বাজারটা এত ছোট, ফলে অনেক কিন্তু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। তো এইটা একটা বড় অর্জন আমি বলবো। এতদিন এইটা সাফল্যের সঙ্গে যে পরিচালিত হয়েছে, নানান বিঘ্ন বাধাবিঘ্ন পেরিয়ে, এবং তারা যে লন্ডন থেকে যে দেশে ফিরে এসছে, এটা একটা শেকড়ের প্রত্যাবর্তন। এটা একটা আলাদা একটা তাৎপর্য বহন করে, কারণ প্রবাসীদের যেই রুচি, সংস্কৃতি, সেখানকার যে ইউরোপীয় আবহ, সেটার থেকে আমাদের দেশের মাটির আবহ ভিন্ন। যদিও প্রবাসীরা, আমি মনে করি যে আমাদের থেকে বেশি দেশপ্রেমিক, আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ তারা এত পরিশ্রম করে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটা করেন এবং দেশের জন্য যত ভাবেন এবং যত ত্যাগ স্বীকার করেন, সেটা কিন্তু আমরা দেশে থেকে ওইটা করি না, সত্য কথা যেটা। তো এটা থেকে আপনারা যে দেশে ফিরে এসেছেন, শেকড়ের কাছে ফিরে এসেছেন, নিজের মাটির মধ্যে ফিরে এসেছেন, এবং বাংলা টিভি নামটার মধ্যেও একটা আবেগ জড়িত থাকে। আমরা আমাদের দেশ হলো বাংলাদেশ, আমাদের মাতৃভাষা বাংলা। তো কারণ আমরা দেখেছি যে অনেক টিভি আগে খুব ইংরেজি নামের প্রতি তাদের একটা ঝোঁক ছিল, আস্তে আস্তে সেটার থেকে আমরা একটু সরে এসেছি। তো এইটার জন্য অভিনন্দন জানাই আপনাদের নামটার জন্যে, কারণ বাংলা নামের সঙ্গে তো আমাদের অনেক অস্তিত্বের বিষয় জড়িত আছে। আমাদের মাতৃভাষার লড়াই, আমাদের মুক্তিযুদ্ধের লড়াই, আমার দেশ, আমার মাটি, আমার মা, সব কিছুই কিন্তু আপনাদের এই অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি যে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে, আরও বস্তুনিষ্ঠতার সঙ্গে, যেহেতু এখন একটা সমাজ মাধ্যম বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে মূল মিডিয়ার থেকে, কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আমরা স্বৈরাচার কবলিত ছিলাম। 3টা প্রহসনের নির্বাচনের ফলে আমাদের বিশ্বব্যাপী যে আমাদের ইমেজ, সেটা ভুলুণ্ঠিত হয়েছে, কলঙ্কিত হয়েছে। সেটার থেকে আমরা এখন গণতান্ত্রিক অভিযাত্রায় আছি। একটা ছাত্র গণ অভ্যুত্থান, যে 24-এর যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই শহীদদের রক্তের মাধ্যমে, তাদের ত্যাগ স্বীকারের মাধ্যমে যে আমরা একটা নতুন গণতন্ত্র বিনির্মাণের পথ পেয়েছি, সেটাকে আমরা যেন সংহত করতে পারি, আমরা যেন গণতান্ত্রিক সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে পারি, এবং একটা পরমত সহিষ্ণুতার, শিষ্টাচারপূর্ণ একটা শালীন একটা সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরঙ্কুশ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা যেখানে লালিত হবে, এবং ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, পশ্চাৎপদতা থেকে আমরা নতুন জেনারেশনকে যেন একটা নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে পারি।
একটা দেশপ্রেম তাদের মধ্যে জাগ্রত করতে পারি, সেটাই হবে বড় অঙ্গীকার। এবং সেই লড়াইয়ে একটা অগ্রসৈনিক হিসেবে আমরা বাংলা টিভিকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব কবির হাসান হাফিজ। আপনার প্রতিটি উচ্চারণের মাধ্যমেই আমরা অনেকটাই উজ্জীবিত হচ্ছি। আমি ফিরছি ডক্টর দিনাক সোহানি আপনার কাছে। আপনি বাংলা টিভির এই 10 বছর যে যাত্রা, এটি শুধু সময়ের হিসাবে নয়, কারণ আপনি ইউরোপে যখন বাংলা টিভিকে আপনারা শুরু করেছেন, সেই দীর্ঘ অভিজ্ঞতার পরে বাংলাদেশে যখন বাংলাদেশের পরিবেশের মধ্য দিয়ে বাংলা টিভিকে চালু করেছেন, সেই জায়গার যে দুইটা ভিন্ন পরিবেশের ব্যবধান, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অনেক ধন্যবাদ বাদশা আপনাকে। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই নীলুফার চৌধুরী মনি আপাকে, কারণ আমি আজকের টপিকের বাইরে থেকে একটু অভিনন্দন জানাতে চাই, বিকজ নীলুফার চৌধুরী মনি আপা আমরা দেখেছি যে ওনার রাজনৈতিক যে সংগ্রাম, সেই সংগ্রাম পেরিয়ে উনি আজকে মাননীয় এমপি হিসাবে উনি সংসদে এসছেন, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই টেবিলে আমরা যখন, আমি একসময় আপনি যে সিটে বসে আছেন সেই সিটে আমি বসে অনেক সময় টক শো উপস্থাপনা করেছি, সময় অসময়ে ওনাদেরকে আমরা বিরক্ত করেছি, ওনারা এসছেন এবং আমাদের বাংলা টিভিকে সমৃদ্ধ করেছেন। সেই সাথে ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলা টিভির সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা যারা আছেন এবং আমাদের বাংলা টিভির যারা কর্মীরা আছেন, আমি বলবো যে আমার যারা সহকর্মী আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 10টি বছর আমাদের সঙ্গে থেকে তারা বাংলা টিভিকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনি যে পার্থক্যের কথাটি বললেন, আসলে আপনি 1994 বলেছেন, 1999 সনে বাংলা টিভি ইউরোপে প্রথম যাত্রা শুরু করে, সেটা হলো লন্ডনে আর কি। তো 99 থেকে প্রায় 18 বছর ইউরোপে বাংলা টিভি সম্প্রচারে ছিল, স্যাটেলাইট সম্প্রচারে ছিল। তো ওইখানকার অভিজ্ঞতা আর এখানকার অভিজ্ঞতার মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা অনেকটুকুই পার্থক্য থাকে, কারণ আমরা এখানে যেরকম মানে জনবল নিয়ে আমরা কাজটা করতে পারি, সেই জনবলটা আসলে ইউরোপে থাকে না। তারপরেও হয় কি যে মানে আমরা বাংলা টিভি বেশ সফলতার সাথেই আমরা ইংল্যান্ডে আমরা চালিয়েছি, কারণ তখন বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমরা বিজ্ঞাপনটাও সেরকম পেতাম। কিন্তু আস্তে আস্তে দেখা গেছে কি যে ওখানকার এখন তো প্রায় চতুর্থ প্রজন্ম চলছে লন্ডনে, এরা এখন আর বাংলাদেশি ব্যবসায় অতটা বেশি আগ্রহী না, তারা সবাই মেইন স্ট্রিমে চলে গেছে। বিজ্ঞাপনের ব্যাপারটা তো অনেকটাই কমে গেছে আগের চাইতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াও অনেকটা প্রভাবশালী হয়ে গেছে। আর ইংল্যান্ডে এখন অনেকটাই মনে হয় কি যে এখন অনেকেই বলে ঘরে ঘরে টেলিভিশন, এরকম বলে। ইউটিউবার অনেক আছে, ঘর থেকে অনেকেই বিভিন্ন টক শো করে, যার জন্য হয়েছে কি এখন স্বাভাবিকভাবে একটা এথনিক টেলিভিশন একটু কমে গেছে। আর অভিজ্ঞতার কথা যদি বলেন যে বাংলাদেশ তো বাংলাদেশি, এখানে তো আমাদের নিজের দেশ। ভাই আমার বাংলা টিভির নামের কথা বললেন, সেটা অত্যন্ত একটা মানে সেন্টিমেন্টের একটা জায়গা। বাংলা টিভির যে প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ সামাদুল হক, প্রতিষ্ঠাতা উনি ওনার একটা সেন্টিমেন্ট ছিল যে বাংলা ভাষার প্রতি, দেশের প্রতি আর কি। সেটা থেকে 1999 সনে মানে বিশ্বের প্রথম বাংলা ভাষাভাষী চ্যানেল হিসাবে বাংলা টিভির যাত্রা শুরু হয় লন্ডনে। সেটা তো একটা সেন্টিমেন্ট আছে। আর দেশে আসার একটা আলাদা দুর্বলতা তো আছেই। এখানে দেশের বাংলা টিভি বাংলাদেশের মানুষের কথা বলে, ইউরোপে যাত্রা শুরু করে। আর বেসিক্যালি আমরা তো আসলে ফোকাস করি আসলে প্রবাসীদের নিউজগুলি বেশি ফোকাস করার চেষ্টা করি। সেই সাথে রাজনীতি কতটুকু আমরা 10 বছরে করতে পেরেছি সেটা হয়তো দর্শকরা বলতে পারবে আমরা কতটুকু অর্জন করেছি। তবে আমরা মনে করি 10 বছরে অনেক চড়াই উতরাই পেরিয়ে, ভাই মিডিয়ার কথা বললেন, আমরা অনেকেই জানি যে মিডিয়া এখানে অনেকটাই মানে অনেক কষ্ট করেই অনেককে চালাতে হয়। বিজ্ঞাপনের এত টেলিভিশন হয়ে গেছে, বিজ্ঞাপনের ইয়েও কমে গেছে, কারণ সব জায়গায় তো ভাগ হচ্ছে, এখন বিজ্ঞাপন পার্সেন্ট ভাগ হচ্ছে। সব কিছু মিলিয়ে মোটামুটি বাংলা টিভি 10 বছর পরে এই জায়গায় এসছে। আমি মনে করি যে এটার জন্য কৃতিত্ব হলো আমাদের দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং আমাদের সহকর্মীবৃন্দ। এই যে 10 বছরে পদার্পণের যে সময়টা আসুক, কারণ স্ট্রাগলগুলো কিন্তু একেবারে আপনার হাত ধরে, তো সেই জায়গা থেকে অনুভূতি কি বলবেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? কারণ ডেফিনেটলি এই কৃতিত্ব দর্শকদের, আমাদের শোভানোদয় যারা আছেন, আমাদের যারা কলাকৌশলী সবার, কিন্তু আমি সহযোগিতা করি। এটা হলো অনেকটা সন্তানের মতো। একদমই ঠিকই বলেছেন, এটা একদমই, কারণ এটা এক ধরনের একটা আমি লোকটা সামলাতে পারলাম না, এটা সত্যি কথা বলছেন, কারণ আপনি দেখেছেন, আপনি প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন। আসলে কষ্টের কথা আসলে যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু কিছু না কিছু সাফার করতেই হয়। সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে এটা আসলে আমাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নের জায়গা থেকে আমরা সেটা করেছি। এবং আপা যেটা বললেন যে সন্তানের মতো, আসলে ওই জায়গা থেকে আমি মনে করি যে অনেকে যেটা মনে করে বাইরে থেকে মানুষ যে টেলিভিশন যারা করেন মালিক, তাদের কাছে কারি টাকা, হাজার কোটি টাকা অবারিত।
তো আজকের এই দিনে দর্শকদের কাছে যদি আপনি সেটা বলতেন যে একটি টেলিভিশনকে এই স্বপ্ন, যেটা আপনাদের স্বপ্ন পূরণের জায়গা, স্বপ্ন নিয়ে এগিয়ে চলা, তো সেখানে আসলে এই বিষয়টা আপনি কি বলবেন, যে আসলে কি সত্যি টাকা, নাকি এটা কোনো দায়িত্ববোধের জায়গা থেকে একটি গণমাধ্যমকে পরিচালনা করে? এটা আসলে যারা পরিচালনা করে তারাই বুঝতে পারে যে এখানে কত কত টাকা আছে। আমি মনে করি যে এটা আমাদের চাইতে আসলে বাইরে থেকে যতটা জৌলুস মনে করা হয় একটা মিডিয়াকে, অতটা আসলে জৌলুসের জায়গা না। এবং এখানে আমরা তো মানে অনেক কষ্ট করে এখানে, আমি ভাই তো বললেনই যে আমাদের বিজ্ঞাপনের পার্সেন্টেজটা এখন কমে গেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করে আজকে আমরা এই জায়গায় এসেছি। সো আসলে মানুষ যতটুকু মিডিয়াকে বাইরে থেকে মনে করে যে এটা একদম একটা ছবির মতো, গল্পের মতো, আমার মনে হয় যে সেটা না। তবে তবে যে কোনো ব্যবসা করতে গেলে একটু কষ্ট হয়। না, সেটা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ডক্টর দিনাক সোহানি। আমরা ফিরছি অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। আপনি বাংলা টিভি পরিবারের একজন সদস্য, যেটা আমরা সবসময় মনে করি যারা আমরা বাংলা টিভিতে কাজ করি, কারণ আপনি বাংলা টিভির সেই শুরু থেকেই কিন্তু বাংলা টিভির বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি। যখনই আমরা ডেকেছি, আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এই বাংলা টক শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি। এই যে 10ম বর্ষে আমাদের পদার্পণ, ম্যাডাম বলছিলেন যে আমরা আসলে দর্শকদের কতখানি প্রত্যাশা পূরণ করতে পেরেছি, এই দর্শকরা তার জবাব দিবে। আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে জানতে চাই, এই 10 বছরে বাংলা টিভির আমাদের কতখানি প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই শুভ জন্মদিন বাংলা টিভি। এবং আমি ভীষণ আনন্দ আপ্লুত যে আপনারা আমাকে এই পরিবারের একজন বলেছেন, মনে করেন। আমিও ঠিক তাই মনে করি বলেই আজকে আপনাদের এই সময় ঠিক আগে পিছে, মানে কোনোভাবে এটা অ্যাটেন্ড করলে অন্যটা করা যাবে না, এরকম 4টা টকশো ছিল। আমি 3টাকে ফেলে দিই এবং একটাকে আগের দিনই কথা দিয়েছিলাম, কিন্তু শুধু জন্মদিন আমি তাদেরকে আবার বলেছি যে আমি এখানে যাব, কারণ এটা একটা দায়বদ্ধতা থাকে। এই যে একটা ঋণ বোধে আবদ্ধ করা, আজকে কিন্তু আমি টকশো করতে আসিনি, আমি আজকে জাস্ট আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য এসেছি। এটা হলো এই যে বাংলা টিভির পরিবারের এটা স্পেশাল একটা কোয়ালিটি বলেন, ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, যে ধরে রাখা। এই যে ধরে রাখার মতো যে আমি নাম বলছি না, আরও যে 3টা ফেলে আমি যে আসলাম, এটা হচ্ছে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা বোধ। তো আমি যেদিন আসতাম সেই দিন আমি বিভিন্ন টেলিভিশনে যেতাম, বাট এই যে আপনাদের সম্পর্কটা, আপার সম্পর্কটা আমাদের সাথে, কখন যেন আপনার অ্যাঙ্কার এবং টকশোর মানে গেস্ট, এই জায়গাটা উতরে গিয়ে একটা আত্মীয়তার জায়গাটায় আমরা এক হয়েছি। যে কথায় উনি ওনার জন্মদিন বাদ দিয়ে কিন্তু উনি আমাকে উইশ করলেন, আজকে ওনার উইশের দিন। তো আমি আজকের দিনে বাংলা টিভিকে এটুকু বলবো যে আপনাদের কিছু কিছু প্রোগ্রামের টিআরপি অনেক ভালো। আপনার যেমন এই টকশোটা, আমি কখনোই কোনোভাবে অন্য দিকে চিন্তা করি নাই যে এখানে গেলে কি হবে, না গেলে কি হবে। আমি একটু আবেগপ্রবণ মানুষ, তো আবেগের সঙ্গে আবার বাস্তবতাও আমার আছে। সে আবেগ এবং বাস্তবতা দিয়ে আমি মনে করি যে বাংলা টিভি আমার একটা অংশ। কারণ আমি লন্ডনে সর্বশেষ আমি 10-এ বাংলা টিভিতে একটা প্রোগ্রাম করে এসেছিলাম, টকশোই। তখন হয়তো অত ভালো পারতাম না, চেষ্টা করতাম, আমি করেছিলাম। তো সেই লন্ডনের বাংলা টিভিকেও আমি দেখেছি, এখানের বাংলা টিভিকে আমি খুব ভালো করে দেখেছি, চিনেছি। এবং এখানে কিছু স্পেশাল কোয়ালিটির স্টাফ আছে যাদের নিচে থেকে একদম গাড়ি থেকে নামা পর্যন্ত বা ড্রাইভার থেকে শুরু করে এই পর্যন্ত আমি আসলে খুবই সম্মোহনী শক্তিতে বেঁধে রাখার মতো ক্ষমতা তাদের। আপনার রাজনীতির মাঠে দীর্ঘ সময় কাজ করছেন, একবার জনমানুষের কাছ থেকে। আপনি এর আগে কিন্তু গত 17 বছরের যখন সময়, তখন আপনি টকশোতে এখানে এসেছেন, এরপরেও আসছেন। জানতে চাওয়া যে মিডিয়া নিয়ে কিন্তু বাইরে অনেক ধরনের কথা থাকে, যে মিডিয়া একটি চাপ থাকে, মিডিয়া থেকেও পক্ষপাতিত্ব থাকে, মিডিয়া পক্ষপাতিত্ব করে। বাংলা টিভির একজন অতিথি হিসেবে আপনি তো এর আগেও এসেছেন, বর্তমানেও আসছেন, সেই জায়গা থেকে আপনার নির্মোহ বিশ্লেষণ জানতে চাই যে আমাদের এটা আমি বুঝতে পেরেছি যে এটাই অনেক টিভির উপর অনেক রকম অশুভ ছায়া নেমে এসেছিল আপনার অশুভ ব্যবহারের কারণে। বাংলা টিভির কিন্তু এরকম হয় নাই। সো দ্যাট বাংলা টিভি প্রমাণ করে যে আমরা আসতে পেরেছি কেন। আসতে পারার কারণটা আমার কাছে অন্যদের থেকে কিছুটা নিরপেক্ষ মনে হয়েছে। অন্য অনেক টেলিভিশনে কিন্তু অনেক রকম বিলাসিতা আছে, অনেক টাকা পয়সা আছে, অগাধ খরচ করে।
বাংলা টিভির কিন্তু ওইভাবে ছিল না। তারপরেও আমরা অন্যদের তুলনা করে, অন্যটা বাদ দিয়ে, আমি নাম নাই বলছি, অনেক স্বাধীনতার সাথে নাম লেখা, অনেক আপনার মুক্তিযুদ্ধের সাথে নাম লেখা, এই ধরনের অনেক টেলিভিশনে আমরা যেতে পারতাম না একটা সময়, কিন্তু এখানে আসতে পেরেছি। এটা কিন্তু বাংলা টিভি নিজে অর্জন করেছে, এটা কেউ কাউকে দেয় না। যে কারণে ওই যে জেমসের ভাষায় বলতে হয় এরকম যে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি জানি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। তা এই লাইনগুলো যায় এটার সাথে। আমি এর চেয়ে বেশি কিছু আজকে এই কথাগুলো বলার জন্যই আমার আশা, তো আমার কাছে এমনই মনে হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি। আপনার যে আবেগ অনুভূতির যে ব্যক্ত করলেন, সেটা সত্যি আমাদেরকে আপ্লুত করে। হাফিজ ভাই এবং আপনার, কারণ আপনাদের এই যে শব্দ ব্যবহার এবং বাক্যের গঠনগুলো, সেটা সত্যি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, বাংলা টিভির একজন কর্মী হিসেবে আমরা সত্যি কৃতজ্ঞ। আমি ফিরছি একটু হাফিজ ভাই আপনার কাছে। হাফিজ ভাই, একটি বিষয় আপনি কিন্তু আপনার আলোচনায় বলছিলেন যে আসলে পরিবর্তিত বা পরিবর্তনশীল যে গণমাধ্যম, এখন প্রযুক্তির যে ব্যবহার এতটা বেড়েছে, সোশ্যাল মিডিয়ার যে প্রভাব বেড়েছে, সেই বাস্তবতা এবং একই সঙ্গে মার্কেটিংয়ের যে ধারাটা পরিবর্তন হয়েছে। আগে ধরেন মার্কেটের যে বাজারটি ছিল টেলিভিশন পত্রিকার জন্য, এখন কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতেও ডাইভার্ট হয়ে গেছে। সেই বাস্তবতায় বাংলাদেশের টেলিভিশন কতটা প্রাসঙ্গিক? অবশ্যই প্রাসঙ্গিক, কারণ এখন তো আমরা একটা বিশ্বগ্রামের বাসিন্দা, হাতের মুঠোয় আমাদের বিশ্ব, তাই না? আমরা মোবাইলের মধ্যে আমি টেলিভিশন দেখতে পাচ্ছি এখন। তো এখন এক একটা টেলিভিশনের যদি তাদের মধ্যে স্বাতন্ত্র্যটা না থাকে, অনুষ্ঠানের বৈচিত্র্যটা না থাকে, তাহলে কিন্তু এই ভিড়ে তারা হারিয়ে যাবে। আমি এটা কেন দেখব? আমার মনের চাওয়া যেটা, সেটা যদি প্রতিফলনটা আমি দেখি, জনপ্রত্যাশার যদি আমরা ছাপটা এখানে পাই, তাহলে কিন্তু আমরা আকৃষ্ট হব। আর যদি গতানুগতিক থাকে তাহলে তো আর এটার কোনো আকর্ষণ থাকবে না। সৃষ্টিশীলতা, নিরন্তর সৃষ্টিশীলতা দিয়ে কিন্তু এই মিডিয়াকে ভাইব্রান্ট করে রাখতে হবে, সজীব প্রাণবন্ত করে রাখতে হবে এবং মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বৃহত্তর জনজীবন যেটা আছে আমাদের দেশে, গ্রামীণ বাংলাদেশ, সেখানকার সংস্কৃতি, তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়া, তাদের স্বপ্ন, তাদের প্রত্যাশা, তাদের কষ্ট, তাদের লড়াই, যে সংগ্রাম, সেগুলো যদি আপনি তুলে আনতে পারেন, তাহলেই কিন্তু বাংলা নামটা সার্থকতা পাবে। যদি আপনি শুধু ঢাকা শহরেই সীমাবদ্ধ থাকেন, নাগরিক, আমরা এখনও সেই অর্থে তো নাগরিক হইনি। বাংলাদেশ আসলে একটা এখনও গ্রাম, আসলে আমাদের সেই রকম মানে যান্ত্রিকতা আমাদেরকে এখনও অতটা গ্রাস করেনি, যেটা ইউরোপকে করেছে, আমেরিকাকে করেছে। তো আমরা আমাদের এই স্বাতন্ত্র্য নিয়ে এই বর্তমান বিশ্বে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে কৃষ্টি, নিজেদের যে কালচার, সেগুলিকে আমরা সংরক্ষণ করতে চাই, বিকশিত করতে চাই এবং আধুনিকতার সঙ্গে সেটার একটা ব্লেন্ডিং করতে চাই। আমাদের নতুন প্রজন্মকে সেইভাবে আমরা সৃষ্টিশীল একটা জেনারেশন আমরা চাই, তাদের একটা মনন ভিত্তিক একটা সমাজ আমরা চাই, জ্ঞান ভিত্তিক সমাজ আমরা চাই, যেটা বর্তমান সরকারের প্রধান তারেক রহমান কিন্তু বইমুখী করার জন্যে নতুন জেনারেশনকে বিশাল উদ্যোগ নিয়েছেন এবং নতুন কুড়ি স্পোর্টস নামে যেটা একটা নতুন ধরনের জিনিস উনি প্রবর্তন করতে যাচ্ছেন, সেটাও একটা নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে যদি দেশটাকে গড়ে তুলি, মানে দলমত নির্বিশেষে, এবং আমরা যদি ছোট ছোট মত পার্থক্যগুলি ভুলে জাতীয় ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের সামনে তো আমি কোনো অন্ধকার দেখি না। আমাদের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে এখনও আছে, গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার জন্য দেশের ভিতরে আছে ক্রিয়াশীল, দেশের বাইরেও আছে। এবং আপনি জানেন যে সীমান্তে এখনও রক্ত ঝরছে, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা ভারতের সঙ্গে সমতা, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয়কে অর্জন করেছি, লাল সবুজের পতাকাকে আমরা অর্জন করেছি। আমরা সেটার সম্মান দেওয়ার জন্য আরও রক্ত দিতে প্রস্তুত এবং মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া। সবসময় অন্ধকারের বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, আমরা একটা প্রগতিশীল একটা সমাজ গঠনের জন্য, জ্ঞানভিত্তিক সমাজ গঠন করার জন্য, মননশীল একটা জেনারেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের লড়াইটা নিরন্তর চলতে থাকবে। এবং এইটাও একটা মুক্তিযুদ্ধ কিন্তু আসলে। বাংলা নাম যে আপনারা নিয়েছেন, বাংলা নামের দায়িত্ব কিন্তু অনেক বেশি এবং ওইটার অনেক ওজন, সেটাকে আপনাদের মনে রাখতে হবে এবং আপনাদের বৃহত্তর মানুষকে সম্পৃক্ত করতে হবে, তাদের চাহিদাকে পূরণ করে, তাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা, তাদের যে লড়াই সংগ্রামের ইতিবৃত্ত, সব কিছু আপনাদেরকে ধারণ করতে হবে, শৈল্পিকভাবে উপস্থাপন করতে হবে, সৃষ্টিশীলতা দিয়ে উপস্থাপন করতে হবে। তাহলেই আমি আশা করব যে বাংলা টিভি তার প্রত্যাশিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। গণমাধ্যম হিসেবে অবশ্যই আপনি যেটা বলেছেন যে বাংলা টিভিকে তার নামের যে সুবিচার করতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু
একটি গণমাধ্যম হিসেবে তার এই এগিয়ে চলার পাশে হাত ধরার জন্য আর কার কার দায়িত্ব নেওয়া উচিত? কারণ একটি গণমাধ্যম, আপনি জানেন যে আপনি গণমাধ্যমকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনি সম্পাদক এবং সারা দেশের আমাদের অভিভাবক, আপনি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। তো সেই গণমাধ্যম হিসেবে বাংলা টিভির পথকে আগামীতে মসৃণ করার জন্য আর কাকে কাকে এগিয়ে আসা উচিত? সবাইকেই তো এখানে সম্পৃক্ত করবে, সামাজিক শক্তি যারা আছে, রাজনৈতিক শক্তি, তাদেরকে। কারণ আমরা দেখেছি যে ১.৫ দশকেরও বেশি সময় যে একটা কুক্ষিগত করে রেখেছিল, ক্ষমতা কুক্ষিগত করার জন্য দলীয়করণ করেছিল, সম্পদ পাচার করেছিল, সমস্ত ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছিল এবং সাংবাদিক নিপীড়ন, নির্যাতন আমরা দেখেছি যে ৬৮ জনের মতো সাংবাদিক খুন হয়েছে ১.৫ দশকেরও সময়ে। এবং আপনি জানেন যে ২৪শে যে ছাত্র গণ অভ্যুত্থান, সেখানেও সাংবাদিকদের রক্ত মিশে আছে, ৬ জন সাংবাদিক সেখানে প্রাণ দিয়েছেন। সেই স্রোতধারায় কিন্তু আমাদের রক্তও আছে। আমরা যে স্বপ্নটা দেখছি, নতুন গণতান্ত্রিক অভিযাত্রার যে একটা স্বপ্ন দেখছি এবং একটা সমৃদ্ধ ঐক্যবদ্ধ একটা দেশপ্রেমিক জেনারেশন আমরা চাই, যারা দেশকে আরও সংহত করবে, বিশ্বব্যাপী আমাদের মুখ উজ্জ্বল করবে। আমরা ইতিমধ্যে কিন্তু জেনজিদের যে আন্দোলন, অভ্যুত্থান, সেটা কিন্তু বিশ্বে স্বীকৃতি পেয়েছে এবং একটা সুন্দর নির্বাচন, রক্তপাতহীন, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন আমরা পেয়েছি এবং সেখানে ভোটার যেরকম বিপুলভাবে অংশগ্রহণ করেছেন, সেটাও একটা কিন্তু ইতিবাচক দিক। মানুষ কিন্তু চায় না যে এরকম অস্থিরতা থাকুক, হানাহানি থাকুক, সকল সংকটকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। কাদা ছোড়াছুড়ির সংস্কৃতি থেকে। আমাদের আপা আছেন সংসদে, উনি আগেও ছিলেন, সুতরাং উনি দেখতে পাচ্ছেন যে এইবার একটা গুণগত পরিবর্তন হয়েছে, উনি বিস্তারিত আরও বলতে পারবেন। আমরা চাই সেই পরিবর্তনটা আরও বিকশিত হোক, আরও গতিশীল হোক, আরও ব্যাপ্ত হোক, তাহলেই কিন্তু গণমাধ্যম মানুষের ঈপ্সিত প্রত্যাশা পূরণ করতে পারবে। এই গণমাধ্যমের যে প্রত্যাশা, গণমাধ্যমের কাছে মানুষের যে প্রত্যাশা, ডক্টর দিনাক সোহান, একটু জানতে চাই আপনার কাছে যে সেই প্রত্যাশার সঙ্গে নতুন করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পৃক্ততা অনেকটা বেড়ে গেছে। এখন হয় কি যে মূলধারার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গণমাধ্যম না বলে মাধ্যম, এই দুটো মাধ্যমের যে পাশাপাশি পথ চলা, সেখানে গণমাধ্যমের রূপান্তরটা কোন দিকে এগুচ্ছে? এটা অত্যন্ত একটা জটিল বিষয় আপনি বলেছেন। আসলে কিন্তু মিডিয়া এখন, বিশেষ করে বাংলাদেশে এখন অনেকগুলো মিডিয়া, আমি যদি ভুল না করি 41 এরকম হতে পারে। টেলিভিশন পত্রিকা আছে আমাদের প্রায় 167 বা কত যে নিবন্ধিত, আরো বেশি না, মানে যেটা মোটামুটি ডিএফপির আমরা পাচ্ছি সেটা অনুযায়ী না। সেখানে হয় কি যে পত্রিকার টেলিভিশনের মধ্যে খরচের একটা মানে একটা ফারাক আছে, আর পত্রিকার খরচটা আর টেলিভিশনের খরচটা কিন্তু একটা বিশাল ফারাক আছে। এবং হ্যাঁ, একটা টেলিভিশন চালাতে গেলে অনেক অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন টেলিভিশনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর আমরা সাধারণত মানুষরা হয়েছে কি এখন এত বেশি ব্যস্ত, টেলিভিশনের প্রতি একটু কিন্তু মানুষের একটা অনীহা এসেই গেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এখন হঠাৎ করে বেশ শক্তিশালী হয়ে গেছে। আর আমাদের আসলে সাধারণ মানুষের মধ্যেও ওই অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখার আসলে ধৈর্যটাও একটু কমে গেছে। মানুষে হয়তো গাড়িতে আছে, রাস্তায় আছে, তারা সামাজিক যোগাযোগ, আর এখন এত বেশি ঘরে ঘরে, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে, ঘরে ঘরে এখন ক্যামেরা, রাস্তায় রাস্তায় ক্যামেরা নিয়ে বিভিন্ন নিউজ মানে করে, মানে রেকর্ডিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে। সেই জায়গাটাই হয়েছে কি গণমাধ্যমকে, বিশেষ করে মিডিয়াকে, টেলিভিশন মিডিয়াকে সাংঘাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এবং ওই জায়গাটা অতিক্রম করতে গেলে আমি মনে করি যে এখানে কিন্তু সরকারের একটা বিশাল ভূমিকা আছে। কারণ এখানে এখন আমাদেরকে বিজ্ঞাপনের উপর আমাদেরকে পুরোটাই চলতে হয়। আমাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশন ব্যাপারটা সেটা কিন্তু একদমই নাই। এইটা যদি আবার একটু করা যেত, মানে এই বিষয়টা যদি আবার একটু সরকার এটা এই যে জিনিসটা মাথায় নিত, তাহলে হয় কি টেলিভিশনের মানে একটা স্থায়ী একটা ইনকামের একটা পথ হয়ে যেত। তখন হয় কি, তখন মিডিয়াগুলোও কিন্তু ভালো বিনোদনমূলক, শিক্ষামূলক, যেটা আপনি বললেন বাংলা টিভির নামের সঙ্গে একটা জাস্টিসের ব্যাপার আছে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান করার ব্যাপারে কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার তৈরি হয়ে যায়, যেটা পত্রিকার সঙ্গে আপনি তুলনা করলে সেটা পাবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিনোদনমূলক, শিক্ষামূলক এবং এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে মিডিয়াগুলোকে অনেক সচেতন হতে হবে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকার জন্য, এবং এটা আমরা ফেস করছি, আমরা প্রতিনিয়ত ফেস করছি, কারণ আমরা আসলে ছোট ছোট নিউজ, সসি নিউজটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আজকাল, এবং এটাই কিন্তু মানুষ বেশি ভিউ হচ্ছে। এবং ভিউ হতে গিয়ে দেখা যাচ্ছে কি যে অল্প সময়ে আমরা যে খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে যাচ্ছি, মানুষ টেলিভিশনের আগে সেটা পেয়ে যাচ্ছে। ওই যে বিভিন্ন রকম, সেখানেও কিন্তু নানা ধরনের আলোচনা আছে যে আসলে
অথেন্টিসিটি বা সত্যতা নিয়ে থাকে আসলে। আরেকটি বিষয় হচ্ছে হাফিজ ভাই বা আপা দুজনেই আছেন, আমরা বলছি যে পত্রিকাতে কিন্তু সরকারের বিভিন্ন প্রচারণার কিন্তু আমরা বিজ্ঞাপন সহ তারা কিন্তু দিচ্ছে, ক্রোড়পত্রে বিজ্ঞাপন দিচ্ছে, টাকা দিচ্ছে। কিন্তু টেলিভিশনে কিন্তু জাতীয় যে কোনো প্রোগ্রামের একটি ফিলার বলেন 18 মিনিট 22 মিনিটের একটা অনুষ্ঠান পাঠিয়ে দিয়ে তারা সৌজন্য অনুরোধ করে থাকেন। এটা কিন্তু আমাদের টেলিভিশন কর্তৃপক্ষের যারা আছেন তাদের জন্য কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জের জায়গা আসলে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে কিভাবে এগোতে পারি অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি? দেখেন, এটা সরকারকে আসলে বুঝাতে হবে, আপনাদের তার কাছে স্মারকলিপি দিতে হবে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। এবং এই জায়গাটায় একটা কথা আপা যেটা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত না, যেটা টেলিভিশনে যে এই যে বললেন যে রাস্তাঘাটে ইউটিউব দেখা যায়, টেলিভিশনগুলোও কিন্তু এখন ইউটিউবের মধ্যে ঢুকে গেছে। টেলিভিশনের খবর, টেলিভিশনের টকশো কাট 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 করে এবং ফটো কাট করে ক্লিপ করে টেলিভিশন কিন্তু এখানে, আমি সরি টু সে আপনাদেরটা হয়তো ওরকম না, অনেক টেলিভিশন আছে তারা কিন্তু প্রচুর ইনকাম করছে অনলাইন দিয়ে। অনলাইন পত্রিকাও কিন্তু এখন অনলাইন টেলিভিশনে চলে গেছে। উনি যে পত্রিকায় আছে ওনারটাও বোধহয় চলে গেছে, খুব ভালো, তারা ভালো আছে দেখলাম মাল্টিমিডিয়া। তো এবং ওনার ওই পত্রিকার নাম দিয়েই তো চলছে, কালের কণ্ঠ দিয়েই চলছে। তো এই জন্য আমি বলছি যে ওই প্রতিযোগিতার নিয়মটা হচ্ছে এই বিষয়ে আরো জানবো। আমরা যাচ্ছি দর্শক ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে বিষয়ে আরো বিস্তারিত শুনবো। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, একটা মিলও আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে তো আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণের রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশপথ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমাদের আজকের বিষয় 10 মিলিয়ে 10 বছরে বাংলা টিভির 1 দশকে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণ যেটি আমরা পার করেছি, সেই দিনেই আমরা কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে গণমাধ্যমের। আমরা শুনছিলাম অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি এমপি আপনার কথা। আপনি বলছিলেন যে আসলে আমাদের গণমাধ্যমের যে চ্যালেঞ্জের জায়গাগুলো আছে সেটা নিয়ে আপনি বলছিলেন যে আসলে আমরা কিভাবে এগিয়ে যে জায়গাটায় আমি বলবো যে যেহেতু এখানে কিন্তু পেশাদারিত্বের একটা ব্যাপার থাকে, এখন যত কিছুই বলেন না কেন একটা সময় হয়তো আপা ভাইয়া মিলে
শখের বশে করেছিল, কিন্তু পরে কিন্তু এটার শখ থাকে নাই, ওটা কিন্তু একটা পেশাদারিত্বের দায়িত্বের জায়গায় জায়গায় চলে এসেছে। 32 বছর ওনারা কভার করেছেন 96 থেকে এখন পর্যন্ত। সেই জায়গায় আমি বলবো যে তারা তো উন্নত দেশে আরও থাকেন, সেই জায়গায় ইউটিউবের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অন্যান্য পত্রিকাগুলো, অন্যান্য টেলিভিশনগুলো যেভাবে, আমি লাইক সময় টিভির কথা বলি বা আরও এরকম কালের কণ্ঠ, এই টাইপের টেলিভিশনগুলো, তারা কিন্তু একদম মানে কোটি কোটি দর্শককে ওইভাবে ধরে রেখেছে যে গাড়িতে বসে থেকে তারা মোবাইল দেখবে, মোবাইলে তাদের খবর দেখবে, তাদের টকশো কালকে রাতে দেখতে পারিনি, আজকে দেখব। এটা কিন্তু আরেকটা জিনিস সুবিধা হয়েছে যে আমি যেটা মিস করলাম, আমি নাম ধরে বললাম যে আমি অমুককে পছন্দ করি, তার নাম দিয়ে সার্চ দিয়ে দেখলাম গতকাল রাতের তার টকশোটা, আমি কিন্তু গাড়িতে এই জ্যামের মধ্যে আমি কিন্তু ট্রাফিকে আমি দেখে ফেললাম। তো এটা যদি আপনারা করেন, আপনারা যদি চ্যালেঞ্জের জায়গায়, প্রতিযোগিতার জায়গায়, যেভাবে আপনি 9:30টায় টকশো দিয়ে আপনি একটা টিআরপিতে ভালো করছেন, সেই জায়গায় সেই ভালো ভালো লোক এনে আপনারা করছেন, সেটা যদি আপনারা এখন অনলাইনে করেন, এখনও সময় আছে, সেটাই আপনারা আরও ভালো করতে পারবেন। আমরা চাই যে পুরানো টেলিভিশনগুলো আরও ভালোভাবে চলুক। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা নিয়ে একটু যদি বলি, আমরা টেলিভিশন সাংবাদিকতা কিন্তু এখনও, আমরা গণমাধ্যমে যারা পত্রিকাতে কাজ করে এসেছি, ভাই পত্রিকার সম্পাদক এবং দীর্ঘ সময় তার কেরিয়ার আমাদের গুরুজন, পত্রিকার হচ্ছে একটা ওয়েস বোর্ড আছে, টেলিভিশনে কিন্তু কোনো ওয়েস বোর্ড নেই। একই সঙ্গে টেলিভিশন যেটা বলছিলাম যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রচারণা কিন্তু টেলিভিশনগুলো করে থাকে, সকল টেলিভিশন মালিকরা কিন্তু সেই দায় নিয়ে তাদের প্রচারণা করেন, সেখানে সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো রাজস্ব কিন্তু টেলিভিশন মালিকরা পান না। এসব বিষয়ে আপনি একজন জনপ্রতিনিধি, সংসদে আপনি কি ভূমিকা রাখতে পারেন? আপনি যদি আমাকে তথ্য দেন, আমি অবশ্যই টেলিভিশনের হয়ে বলবো, যেহেতু আমি টেলিভিশনে কাজ করি, আমার বলতে কোনো দ্বিধা নাই। কিন্তু বাচ্চা হয়ে না কাঁদলে মায়েই দুধ দেয় না, আপনাকেই কিন্তু কাঁদতে হবে, আপনাকে বলতে হবে, বারবার বলতে হবে। তো সেই জায়গায় এই যে একটা ধরেন যে এক যুগে আপনার সরকার প্রধানের যদি রেকর্ডটা একদম লাইভে দেখাচ্ছে, আপনি লাইভে দেখাচ্ছেন, পরের দিন পত্রিকায় যাচ্ছে, পত্রিকা কিন্তু ডিএফপির মাধ্যমে কিন্তু ঠিকই আপনার বিজ্ঞাপনটা পাচ্ছে এবং সে কিন্তু ওইখানে লাভবান হচ্ছে, এবং যে যত চমক দেখাতে পারবে ওই পত্রিকাটা চলবে ভালো, সে কিন্তু ওইখানে লাভবান হচ্ছে। বাট আপনি কিন্তু সাথে সাথে দেখাতে বাধ্য, বাট আপনি কিছুই পাচ্ছেন না। তো এটাকে আপনাকেই তুলে ধরতে হবে, আপনাকে তুলে ধরে যে আপনার যে কিছু এখানে ইন্টেনসিভ দরকার, এটা আপনাকে বলতে হবে। তো বললে, আপনি যখন বলবেন আমরাও কিন্তু তখন বলবো আপনার সাথে সাথে, এবং আমরা মনে করব যে এটা দেওয়া দরকার। সরকার যদি আপনার রাজস্বের জায়গায় যদি নতুন নতুন জায়গা বের করতে পারে, আপনিও আপনার জায়গায় আপনি রাজস্ব দিচ্ছেন, আপনি কেন বের করবেন না? আপনিও সরকারের কাছ থেকে আপনার যেটা লিগ্যাল প্রাপ্য আপনি চেয়ে নিতে পারেন। আমি মনে করি এখানে এটা দোষের কিছু না। জি, ধন্যবাদ। সেটা হলো যে তথ্য কমিশন সরকার চিন্তা ভাবনা করছে, এই সরকার মিডিয়া বান্ধব সরকার, কারণ তারা এর মধ্যে পরিষ্কার করে বলেছে যে মানে মিডিয়াকে তারা হোস্টাইল করতে চান না, সরকার প্রধান এটা কিন্তু স্পষ্টভাবে বলেছে, মেসেজটা খুব ক্লিয়ার। তো তথ্য কমিশন হলে স্টেক হোল্ডারদেরকে নিয়ে করা হবে, অংশীজনদেরকে নিয়ে করা হবে, এখন একটা তখন মেকানিজমটা বার করতে হবে, টেলিভিশনগুলিকে সাপোর্ট তো অবশ্যই দিতে হবে, নাহলে তো গণতান্ত্রিক বিকাশটা হবে না, আর নানান মত থাকবে, নানান পথ থাকবে, নাহলে তো বিটিভি থাকলেই তো হতো। কারণ তো এটা তো বিস্তৃত করতে হবে এবং সেখানে দায়িত্বশীলতার পরিচয়ও দিতে হবে। স্বাধীনতা আমরা পেয়েছি মিডিয়ার, কিন্তু সেটা স্বেচ্ছাচার কোনো যেন পর্যায়ে না যায়, আমরা যেন দায়িত্বশীল থাকি। এবং সমাজ মাধ্যমে যেরকম আনসেন্সর্ড জিনিস যাচ্ছে, অশ্লীল জিনিস যাচ্ছে, সেখানে বুলিং করা হচ্ছে, নারীর প্রতি নিগ্রহ সেখানে বাড়ছে এবং সামাজিক অস্থিরতাকে উস্কে দিচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যেটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, স্বাধীনতার সার্বভৌমত্বের যেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে এগুলির কারণে, দায়িত্ব জ্ঞানহীন আপলোড করার কারণে। তো সেখানে ভাষাগত, শিষ্টাচারগত অনেক সমস্যা কিন্তু আছে, সেগুলিকেও অ্যাড্রেস করতে হবে, সেগুলি বার করতে হবে। সাইবার অপরাধগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ফেসবুকে নানান ধরনের অশ্লীলতা ছড়াছড়ি, ফেসবুক তো বন্ধ করা যাবে না, মাথা ব্যথা হয়েছে বলে মাথা তো কেটে ফেলা দেওয়া যাবে না, ওষুধ লাগবে, প্রপার ওষুধ লাগবে, সেটাকে খুঁজে বার করতে হবে। সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসলে এই সোসাইটির জন্য। এবং আমরা আমাদের এই চ্যালেঞ্জটাকে ওভারকাম আসলে কিভাবে করা যায়, আপনারা কোনো ফর্মুলা দিচ্ছেন? ওইটা না, ফর্মুলা তো সবাই মিলে একটা বার করতে হবে, এটা তো একটা জাতীয় সমস্যা। অংশীজনরা সবাই মিলে যে তথ্য কমিশন প্রস্তাবিত আছে সেটা হলে সেটা প্রিন্ট মিডিয়ার জন্য একটা রাস্তা বার করবে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য বার করবে। সেখানে কিন্তু সবার মতামত নিয়ে একটা গ্রহণযোগ্য, সম্মানজনক একটা রাস্তা বের করতে হবে এবং আমাদের জেনারেশনকে রক্ষা করতে হবে। এই মোবাইলের যে অভিশাপ, সেটা
আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং তারা কিন্তু মানে 5 ঘন্টা 6 ঘন্টা একটা নাগরিক শিশু সেখানে স্ক্রিনে তার সময়টা কাটছে, তাদের খেলার মাঠ নাই, তাদের খেলাধুলার জায়গা নাই, চিত্তবৃত্তি বিকশিত হওয়ার কোনো সুযোগ নাই, স্কুলে কিন্তু সেরকম বিচিত্রানুষ্ঠান হয় না, স্পোর্টস হয় না আমরা যেগুলি ছোটোবেলায় পেয়েছি, অবারিত মাঠ পাওয়া যাচ্ছে না, জলাশয় পাওয়া যাচ্ছে না, হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে না। তো এগুলি কিন্তু অ্যাড্রেস করতে হবে, এগুলি একটা বিচ্ছিন্ন সমস্যা নয়, কিন্তু সামগ্রিকভাবে একটা প্যাকেজের মধ্যে এটা আনতে হবে, সেটার একটা রাস্তা বার করতে হবে। না হলে কিন্তু গণতন্ত্রের বিকাশ হলো, শিশুরা বিকলাঙ্গ হলো, প্রতিবন্ধী একটা জেনারেশন আমরা পেলাম, তার কোনো জ্ঞান চর্চা থাকলো না, তাহলে তো সমস্ত কিছু অর্থহীন হয়ে যাবে। তো আমাদের সেরকম সুদূর প্রসারী পরিকল্পিত বৈজ্ঞানিক একটা চিন্তাভাবনা করে একটা বাস্তবসম্মত এবং সবার জন্য গ্রহণযোগ্য একটা রাস্তা বার করতে হবে। এটা দায়িত্বটা সবার, এটা শুধু ক্ষমতাসীন বিএনপির একার দায়িত্ব না, শুধু বিরোধী দলের দায়িত্ব না, প্রত্যেকটা নাগরিকের এখানে দায়িত্ব আছে। গণতন্ত্রকে সুসংহত করার যেরকম দায়িত্ব এবং আমাদের একটা ভাইব্রান্ট একটা জেনারেশন পাওয়ার জন্য দেশপ্রেমিক এবং দায়িত্বশীল। এক্ষেত্রে কি হাফিজ ভাই যদি বলি যে জাতীয় প্রেস ক্লাব আপনি নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে কোনো উদ্যোগ কি প্রথম দিকে শুরু করা যায়? কেন তথ্য কমিশন হবে, এটা অবশ্যই আমাদের জন্য খুব আশার খবর, আমরা যারা গণমাধ্যম কর্মী। তো জাতীয় প্রেস ক্লাব কি এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া সম্ভব? জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিল, স্বাধীনতার সূতিকাগার বলা চলে। এখানে কিন্তু যখন আপনি জানেন স্বৈরাচার কবলিত সময়ে যখন কোনো কোথাও কথা বলার জায়গা ছিল না, প্রেস ক্লাবের সামনে গিয়ে মানুষ কিন্তু তাদের দাবি দেওয়ার কথা, প্রতিবাদের কথা, নিন্দার কথা কিন্তু প্রকাশ করতে পারত। ডেমোক্রেসি স্কোয়ার ওই রাস্তাটা, তো সেটা আমরা সবসময় আছে। এবং আমাদের প্রেস ক্লাবে আপনি যদি যান দেখবেন যে 14 জন সাংবাদিকের নাম উৎকীর্ণ আছে, তারা 71-এর স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন। সুতরাং আমরা সবসময় জাতীয় প্রেস ক্লাব গণতন্ত্রের লালন কেন্দ্র হিসেবে, চারণভূমি হিসেবে কিন্তু আমরা সবসময় অবারিত দ্বার। এখানে কিন্তু 2 নেত্রীও আশ্রয় নিয়েছেন আন্দোলন সংগ্রামে, কিন্তু তারা এখান থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা মানে এরশাদের পতনের সময় প্রেস ক্লাবেই কিন্তু যখন মিডিয়া বন্ধ করে ডাক্তার মিলন যখন শহীদ হলেন, তারপরে কিন্তু একটা আন্দোলনটা চরম দানা বাঁধে এবং এক একটা মৃত্যু কিন্তু এক একটা গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করে। যেরকম আবু সাইদের মৃত্যুটা কিন্তু গতিবেগ সঞ্চার করেছে, আর 69-এর শহীদ আসাদের যে এইরকম শাহাদত বরণটাকে করেছে, ডাক্তার মিলনের মৃত্যুটা 90 সালের, প্রত্যেকটা গণ অভ্যুত্থানে আপনি দেখবেন যে এরকম একটা চরম যখন হয়। এবং আমাদের সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা কিন্তু অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, দেশকে রক্তপাতের হাত থেকে রক্ষা করেছে এবং প্রজ্ঞা এবং দেশপ্রেমে পরিচয় দিয়েছে। আমাদের দেশপ্রেম তাদের যে পরীক্ষিত এবং তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে উত্থিত কিন্তু সেনাবাহিনী, আমাদের অন্য 10টা দেশের থেকে আমাদের সেনাবাহিনী দায়িত্বটা বেশি এবং তারা সেইভাবে ধন্যবাদ। এবং জাতিসংঘেও তারা কিন্তু দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে। ধন্যবাদ। আমরা ফিরবো আসলে এখানে। ডক্টর দিনাক হোসেন, আমরা একটু জানতে চাই যে এই যে হাফিজ ভাই বলছিলেন যে গণমাধ্যমের এখন যে ট্রান্সফরমেশন, আমরা এর আগে আলোচনা করলাম, সেখানে কিন্তু কন্টেন্ট নির্মাণের একটা অসুস্থ প্রতিযোগিতা, আমি বলবো অসুস্থ বলছে এই কারণে যেটা কন্টেন্টের কোনো ক্যাটাগরি ঠিক থাকছে না এবং সেই জায়গায় কিন্তু আমরা মূলধারার অনেক গণমাধ্যমে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। এখন দুটো বিষয়, একটা হচ্ছে যারা ভালো কন্টেন্ট নির্মাণ করে তারা কিন্তু দ্রুত ভিউয়ের জায়গায় এগিয়ে যেতে পারে না, কারণ এই অসুস্থ যে প্রতিযোগিতার জায়গাগুলো আছে সেখানে যারা ভালো কন্টেন্ট নির্মাতা কিংবা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, তারা কীভাবে সার্ভাইভ করবে? সেক্ষেত্রে গণমাধ্যমের নেতৃস্থানীয় হিসাবে, মালিক কর্তৃপক্ষ হিসেবে আপনারা কি ভাবছেন? আমি তো মনে করছি যে এখানে আসলে গণমাধ্যমের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে একত্রিত হতে হবে। যে মিডিয়ার যে একটি সংগঠন আছে তাদের সবাইকে একত্রিত হবে এবং ভালো কন্টেন্টগুলো কেন জনপ্রিয়তা পাচ্ছে না সেটার কারণগুলো খুঁজে বের করতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমরা সাধারণ মানুষরা, আমি তো আগেও বলেছি যে আমরা সসি নিউজটাকে বেশি গুরুত্ব দিই আর মিথ্যা নিউজকে বেশি আমরা গুরুত্ব দিই এবং এটাই সাধারণ মানুষের কাছে বেশি খায়। সেখানে হয় কি, ভালো কন্টেন্ট যারা নির্মাতা আছে তারা কিন্তু অনেকটাই মার খেয়ে যাচ্ছে ওই জায়গাটাতে আর কি। তো সেই জায়গাটাতে আসলে একটা কাজ করার জায়গা তো আছে, আর এবং এগুলো ওভারকাম করেই কিন্তু মিডিয়াকে এগিয়ে যেতে হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি তো যেটা বললেন যে ফেসবুককে তো আর বন্ধ করা যাবে না। পৃথিবীর সব দেশ, আমাদের দেশের মতো এত সসি নিউজ আমি পৃথিবীর কোথাও এত জনপ্রিয় হতে আমি দেখি না। আর আসলে এখানে আসলে একটা ব্যাপার আছে যে আমি যদি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, শিক্ষা ও শিক্ষার একটা বিশাল একটা ব্যাপার আছে। কারণ আমাদের দেশের একটা বিশাল অংশ আসলে
শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাদের কাছে হয় কি সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সসি নিউজগুলো আছে সেগুলো খুব বেশি দ্রুত তাদের কাছে জনপ্রিয়তা পেয়ে যায় এবং সেগুলো শেয়ার হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে, এবং খারাপ নিউজগুলো কিন্তু মানুষের কাছে যেটা আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি, আমি পৃথিবীর আর কোথাও আমি এটা দেখি নাই। আর সেন্সরশিপের একটা কিন্তু বিশাল একটা ব্যাপার আছে, যে এই ধরনের নিউজগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে। এতে কিন্তু সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু ভুক্তভোগী হচ্ছে, এবং এখানে আমরা মিডিয়াও কিন্তু এখানে আমরা অনেকটাই ভুক্তভোগী হচ্ছি। যেখানে হয় কি যে মিডিয়ার এগুলো জনপ্রিয় না হয়ে খুব সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ছোট ছোট মানে ক্যামেরা নিয়ে ঘুরছে তাদেরগুলো বিভিন্ন মিথ্যাগুলো এরকম হচ্ছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে মিডিয়ার যে মালিকরা আছে, তাদের যে সংগঠন আছে, তাদেরকে একত্রিত হতে হবে। এবং সব কিছু হয় কি যে আমাদের দেশে হয় কি যে একত্রিত হওয়ার জায়গাটাতে আমাদের একটা দুর্বলতা আছে। সেই জায়গাটা যদি আমরা ওভারকাম করতে না পারি, আমার মনে হয় যে মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তারপরেও আছে অনেক মিডিয়া, আপনারা বলছেন যে আপাও বলছিলেন যে অনেক মিডিয়া ভালো কন্টেন্ট তৈরি করে এগিয়ে যাচ্ছে, এটাও সত্য আমি মনে করছি। এবং আমি আশা করি যে ভবিষ্যতে বাংলা টিভিও এই জায়গাটা দেখবে, এবং আমরাও চেষ্টা করছি, কারণ আমাদেরও কিন্তু অনলাইনে আমাদের কন্টেন্ট যাচ্ছে, আমাদের অনলাইন কন্টেন্টে যাচ্ছে, এবং আশা করছি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রায় ইউটিউব ফেসবুক মিলে 8 মিলিয়নের বেশি আমাদের। হ্যাঁ, আমি খুব অল্প সময়ে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি দর্শক ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসেছি অল্প সময়ের মধ্যেই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, এটা মিলও আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে তো আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশপথ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি? একজন দর্শক অপেক্ষা করছে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর যেটা 7 দিনের বেশি, তার সাথে একটু পেট নরম হচ্ছে, এই ধরনের সমস্যা, তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন। ডাক্তার অর্থি জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত 8:30।
প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, একটা মিলও আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে তো আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশপথ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি? একজন দর্শক অপেক্ষা করছে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর যেটা 7 দিনের বেশি, তার সাথে একটু পেট নরম হচ্ছে, এই ধরনের সমস্যা, তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন। ডাক্তার অর্থি জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত 8:30। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, একটা মিলও আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে তো আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই
ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলে বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমরা কথা বলছিলাম 10 মিলে 10 বছরে আমরা গণমাধ্যমের যে এগিয়ে চলার বিভিন্ন চ্যালেঞ্জ সেসব বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা একটু ফিরছি, আমরা আমাদের সঙ্গে আছেন হাসান হাফিজ ভাই। আমরা একটু তাকে দিয়ে শুরু করছি যে এই যে রাজনৈতিক সামাজিক বাস্তবতার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা গণমাধ্যমে পার করি, আসলে সেখানে স্বাধীন সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠতাকে যদি সুনিশ্চিত করতে হয় সেটা কতখানি সম্ভব, কতখানি অসম্ভব? সাংবাদিকতা এমনই পেশা, এটা পৃথিবীব্যাপী, এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা এবং সাংবাদিক হত্যা কিন্তু শুধু বাংলাদেশই হয় না, অন্যান্য দেশেও হয়। আমরা এটা জেনে শুনেই আসি। এই পেশাটার প্রতি আমাদের একটা কমিটমেন্ট থেকে, একটা প্যাশন থেকে, একটা ভালোবাসা থেকে, অন্য 10টা পেশার থেকে কিন্তু অনেক অনিশ্চিত পেশা এবং ঝুঁকিপূর্ণ পেশা। আপনি দেখেন এক একটা সংবাদের মাধ্যমে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেওয়া সম্ভব। পৃথিবীর ইতিহাসও অনেক বদলে গেছে, অনেক অসুন্দরকে কিন্তু জয় করেছে এই সাংবাদিকতা পেশা। সেই অনুসন্ধানী সাংবাদিকতা, নিক্সন যে ওয়াটারগেট কেলেঙ্কারি, সেগুলিও সাংবাদিকদের দ্বারাই হয়েছে। ফলে এই চ্যালেঞ্জটা থাকবে এবং এগুলি গরিব দেশগুলিতে, উন্নয়নশীল দেশগুলিতে আরও বেশি। সেখানে কিন্তু রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক সংস্কৃতির একটা অনুপস্থিতি এবং সেই যে ছেদ পড়ে যে চর্চাটার ক্ষেত্রে স্বৈরাচারের যে উত্থান ঘটে, ফলে সেখানে সংকটটা আরও বেশি। তো আমাদের এখানে প্রশিক্ষিত, মেধাবী, দায়িত্বশীল এবং মানে অঙ্গীকারবদ্ধ সাংবাদিক কিন্তু আমাদের প্রয়োজন, শিক্ষিত সাংবাদিক প্রয়োজন এবং আমাদের নিজস্ব কমিটমেন্টটাকে অবশ্যই। ধন্যবাদ জনাব হাসান হাফিজ। আমরা ফিরছি, আমরা যেন স্বাধীনতার রক্ষা করি। অসংখ্য ধন্যবাদ নিরুফার চৌধুরী মনি। আমরা একটু জানতে চাই যে এই যে বাস্তবতা নিয়ে হাফিজ ভাই বলছিলেন, আসলে এইটাকে নিশ্চিত করতে হলে যে সেলফ সেন্সরশিপের বিষয়টা থাকে, কিন্তু একজন সাংবাদিকের তার নিজস্ব যে সেলফ সেন্সরশিপ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি। রাজনৈতিক দিক থেকে আপনি কি মনে করেন যে আসলে এই জায়গাটা আমরা কিভাবে মানে ওভারকাম করতে পারবো? আমি আপনাকে একটা কথা বলতে চাই, যেটা হাফিজ ভাই বলছেন, হাফিজ ভাই সে করে যেতে পারেন নাই, কেন যান নাই আমি জানি না। সংবাদপত্র ততদিন আপনার পরাধীন থাকবে যতদিন মালিকানায় চলবে। একজন সাংবাদিক অনেক কাঠখড়, সব সাংবাদিক দুষ্ট আমি বলবো না, সব সাংবাদিক হলুদ আমি বলবো না, এবং প্রথম দিকে সাংবাদিক হলুদ থাকে কেউ, এটাও আমি বিশ্বাস করি না। যখন একটা সাংবাদিক অনেক কাঠখড় পুড়িয়ে যখন একটা টপিক বানিয়ে আনে, কষ্ট করে খেটে আনে, সত্যকে তুলে আনে, দেখা গেল যে মালিকের সাথে যাকে নিয়ে কাহিনী তার সাথে একটা এখানে একটা মিউচুয়াল হয়ে যায়। মিউচুয়াল হয়ে গেলে ওই থিসিসটা আপনি ফেলে দেওয়ার পরে ওটা কিন্তু ওই সাংবাদিকটার একটা সন্তানের মতো। সে যে কষ্ট পায় এবং একটা সময় সে বুঝে যে আমি এখানে আপোষ না করলে আমার চাকরি থাকবে না, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা না খেয়ে থাকবে। কিছু সাংবাদিক হাফিজ ভাইদের মতো অনেক টাকা বেতনের চাকরি করে, কিন্তু অনেক সাংবাদিক তারা হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, কেউ চাকরি হারিয়ে ফেফে করে ঘুরে বেড়ায়। আমি সংখ্যাগরিষ্ঠের কথা বলছি, আমি 1-2 সম্পাদকের কথা বলছি না। তো তারা যখন এই আপোষ করতে বাধ্য হয়, অথবা ওই যে বলে না যে ঘুষ 1 ফুটাও হারাম, পেট ভরে খাইলেও হারাম, তখন তারা কি করে, যখন তারা দেখে যে এটা ফেলে দিচ্ছে, 1, 2, 5, 10টা তার রিপোর্ট ফেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেও আপোষ করা শিখে যায়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। সে যখন আপোষ করা শিখে যায় তখন সে মাইনাস প্রতিযোগিতায় ফার্স্ট হতে চায়। অসংখ্য ধন্যবাদ। আপনি দেখেন, আমি এখানে বলি 15.5 বছরে প্রাইম মিনিস্টারের কাছে যে সাংবাদিকরা বিভিন্ন অন্যায়মূলক প্রশ্ন করেছে, ফানি প্রশ্ন করেছে, এখান থেকে প্রমাণ হয় এরা কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। তাহলে তাদের মেধা থেকে এত নোংরা কথা, এত অশোভন কথা, এত অনৈতিক কথা কিভাবে আসে? অসংখ্য ধন্যবাদ। ডক্টর দিনাক সরে, আপনি কি বলবেন আসলে যে এই বাস্তবতায় আমরা দাঁড়িয়ে কিভাবে স্বাধীন মত প্রকাশকে সুনিশ্চিত করতে পারি? আমি মনে করি যে এখানে তো অবশ্যই সরকারের একটা ভূমিকা আছে। সরকারকে মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ তৈরি করে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো যে কথাটা বলছিলেন উনি, মালিক এবং সাংবাদিকের মধ্যে যে যতদিন পর্যন্ত মিডিয়া মালিকের অধীন থাকবে ততদিন পর্যন্ত মিডিয়া আসলে স্বাধীন না। এটা অত্যন্ত সত্য কথা, এবং ওই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়াগুলোকে চিন্তা করতে হবে নতুন করে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের সব শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর দিনাক সোহানি,
নীলুফার চৌধুরী মনি এবং হাসান হাফিজ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখা হবে পরবর্তীতে কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।